প্রিয় শিক্ষার্থীরা, আজকে গতি অধ্যায় দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব তোমাদের দ্রুতি এবং বেগ। ঠিক আছে, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ, ঠিক আছে। তো দ্রুতিকে কি বলা হয় ভাইয়া? দ্রুতি হচ্ছে স্পিড আর বেগ হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। তো দ্রুতি কাকে বলে, পরীক্ষায় আসে প্রায়শই যে দ্রুতি কাকে বলে, ঠিক আছে। তোমার বইয়ের দিকে একটু তুমি দেখো যে দ্রুতির সংজ্ঞাটা দেওয়া আছে যে কোনো একটি গতিশীল বস্তুর সরল বা বক্রপথে, কি বলছি ভাইয়া? সরল বা বক্রপথে। তো আমরা একটা সরল পথ আঁকি, ঠিক আছে। সরল, মনে করো এ অবস্থান, আরেকটা আছে বি অবস্থান, বি বিন্দু, ঠিক আছে। আরেকটা হচ্ছে বক্রপথে, এ আর হচ্ছে বি, ঠিক আছে। তো এখানে কোনো একটা বস্তু রাখলে সেটা যদি বি অবস্থানে যায়, বা এই সরল পথে বা বক্রপথে কোনো বস্তু রাখলে এখান থেকে সে বি অবস্থানে যাবে, ঠিক আছে। সেটাই হবে কি? দ্রুতি। অর্থাৎ কোনো একটি গতিশীল বস্তু, লেখো তোমরাও, কোনো একটি গতিশীল বস্তু, কোনো একটি গতিশীল বস্তু সরল বা বক্রপথে, কোন পথে ভাইয়া? সরল বা বক্রপথে, ঠিক আছে। সরল বা বক্রপথে স্থান পরিবর্তন, ঠিক আছে। সরল বা বক্রপথে স্থান পরিবর্তনকে কি বলা হবে? স্থান পরিবর্তনকে না লিখে তুমি স্থান পরিবর্তনের হারকে লিখো, ঠিক আছে। স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে, ঠিক আছে। স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ওকে, এবার আসি দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়, ঠিক আছে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতি একটা সমীকরণ আছে ভাইয়া, সেটা কি? লেখো যে ভি ইকুয়াল টু এস বাই টি। অর্থাৎ তোমার অতিক্রান্ত যে দূরত্ব আছে সেই দূরত্বকে টি দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে কি পাবা? দ্রুতি পাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সমীকরণ দ্রুতির। এখন আসি দ্রুতির মাত্রা। দেখো তোমরা, দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের হচ্ছে কি টি, তাহলে কি লেখা যায়? এল টি ইনভার্স 1, ঠিক আছে। এটা কার মাত্রা ভাইয়া? দ্রুতির মাত্রা। তো দ্রুতি যার মাত্রা তুমি নির্ণয় করবা তাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তারপরে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, ঠিক আছে। এটা গেল তোমার দ্রুতি। এরপর আসে বেগ। বেগ কাকে বলে এটা তোমরা একটু দেখো, উপরের চিত্র থেকে তোমাকে আমি দেখাইতেছি, ঠিক আছে, যে বেগ কাকে বলে এবং একে কী দ্বারা প্রকাশ করা হয়, এর একক কী, ঠিক আছে। আচ্ছা, তাহলে বেগ 2 নম্বরে হচ্ছে বেগ। বইয়ের দিকে একটু তাকাও, বেগের সঙ্গে কি বলছে দেখো, যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে কোনো বস্তুর সরণ, সরণ কিন্তু ভাই একটা ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল সময়ের সাথে, ঠিক আছে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। তাহলে লিখে বলো এটা, যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, ঠিক আছে। এখন এই বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেম, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি দ্রুতিকে যা দিয়ে প্রকাশ করছো বেগটাও ঠিক তা দিয়ে প্রকাশ করবা। সেমভাবে বেগের সমীকরণও ভি ইকুয়াল টু এস বাই টি, এবং বেগের একক হচ্ছে কি? এল টি ইনভার্স 1। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে এই যে ভি দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, আমরা বেগের মাত্রা নির্ণয় করতে আসি, ঠিক আছে। তাহলে ভি সমান সমান এল টি ইনভার্স 1, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এই যে এমসিকিউতে আসে প্রায়শই।
এইগুলো তোমার বেগ। আচ্ছা, এর পরে যে টপিকটা আছে সেটা কি আছে দেখো তো, বেগের পরে। আচ্ছা, বেগের পরে তোমাদের টপিকটা রয়েছে ত্বরণ। এখন আসি ত্বরণ কাকে বলে। তোমরা যারা এর আগে বইতে পড়ছো তারা অবশ্যই পারবে, ঠিক আছে। যারা একদম নতুন তারা একটু দেখো বইয়ের উপর লেখা আছে যে ত্বরণ কাকে বলে। আর মেইন বইটা তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে তোমরা আর কি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আসি ত্বরণ, ঠিক আছে। দ্রুতির পরে ত্বরণ, ঠিক আছে। ত্বরণ কাকে বলে? আমরা এক কথায় যদি বলি তাহলে কি বলতে পারি ভাইয়া, যে সময়ের সাথে কোনো একটি বস্তুর যে বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, এই বেগ বৃদ্ধির যে হার হবে তাকে বলা হবে ত্বরণ। এবং এই ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এ দ্বারা। তো আমরা কি লিখতে পারি, যে সময়ের সাথে কি বলছি ভাইয়া, কোনো একটি বস্তুর, সময়ের সাথে কোনো একটি বস্তুর কি বৃদ্ধি পাবে ভাইয়া? বেগ বৃদ্ধি পাবে। তাহলে বেগ বৃদ্ধির হারকে সময়ের সাথে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ঠিক আছে ভাইয়া। তো ত্বরণ আমরা ক্লিয়ার। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রকাশক বা যা দিয়ে আমরা প্রকাশ করব। তো ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটুকু তোমরা উঠিয়ে ফেলাও সুন্দর মতন, ঠিক আছে। এরপরে ত্বরণের পাশাপাশি আর একটা ত্বরণ আছে যেটা পরীক্ষায় প্রায়শই আসে, সেটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, ঠিক আছে। তো তোমরা লিখো সুষম ত্বরণ। পরের টপিকটা হচ্ছে কি সুষম ত্বরণ। এটা কিন্তু প্রায়শই আসে সুষম ত্বরণ, বা এটার আরেকভাবে লিখতে পারবো তুমি সমত্বরণ, একই কথা, সমত্বরণ। এইটা একটু ব্যতিক্রম। সেটা কেমন দেখো, যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। তাহলে কি বললাম ভাইয়া, যে কোনো, লিখে ফেলো এটাও আমার সাথে সাথে, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে। কি বলছি ভাইয়া, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে কি হবে ভাইয়া, একই হারে বাড়তে থাকবে বা বৃদ্ধি পাবে, ঠিক আছে, একই হারে বাড়তে থাকে, তাহলে কি হবে, তাহলে তাকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কিন্তু তোমাদের প্রায়শই আসে 1 নাম্বার জ্ঞানমূলকের জন্য, ঠিক আছে। এরপরে আরেকটা আছে তোমার অসমত্বরণ। এটা তোমরা লিখে ফেলাও, অসমত্বরণ, ঠিক আছে। অসমত্বরণটা কি একটু বলি, যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, কি বলছি, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, কোনো না বৃদ্ধি পাবে আবার হ্রাস পাবে, বৃদ্ধি পাবে হ্রাস পাবে, তাহলে সেই ত্বরণকে অসমত্বরণ বলে। তাহলে কি লিখবো, যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, কি বলছি ভাইয়া, যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে তাকে কি বলা হবে, অসমত্বরণ। সমান না থাকে তাহলে তাকে অসমত্বরণ বলে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় তোমাদের দুইভাবে আসতে পারে এখানে, সুষম ত্বরণ, সমত্বরণ, আর একটা হচ্ছে অসমত্বরণ। আর এখানে ত্বরণ কাকে বলে, এই তিনটা সংজ্ঞায় তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো,
যে সুষম ত্বরণ গেল, আমাদের অসম ত্বরণ গেল, তারপরে ত্বরণ গেল, ঠিক আছে। সুষম ত্বরণ, ত্বরণ, আর গেল কি আমাদের অসম ত্বরণ। এরপরের এর একটা ইকুয়েশন আছে বা সমীকরণ আছে, সেটা কি? যেমন ত্বরণ ইকুয়াল টু লেখা যায় ত্বরণ ইকুয়াল টু, তোমার মেইন বইতে তুমি দেখো আছে যে অতিক্রান্ত সময়ের শেষ বেগ। হ্যাঁ, তো অতিক্রান্ত 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 সময়ের অতিক্রান্ত সময়ে সময়ের শেষ বেগ মাইনাস আর একটা হচ্ছে অতিক্রান্ত সময়ের আদি বেগ। তাহলে অতিক্রান্ত সময়ের আদি বেগ, ঠিক আছে। আর এই ত্বরণ সমান সমান অতিক্রান্ত সময়ের শেষ বেগ মাইনাস অতিক্রান্ত সময়ের আদি বেগ, নিচে হচ্ছে অতিক্রান্ত সময়, মানে তুমি যতটুকু সময় নিয়ে অতিক্রম করেছো, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত সময়। এখন প্রত্যেকটা জিনিসকে আবার আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়। যেমন ত্বরণকে আমরা প্রকাশ করেছি কি দিয়ে ভাইয়া? একটু আগে আমি দেখাইছি তোমাকে, ছোট হাতের এ দ্বারা। আর অতিক্রান্ত সময়ের শেষ বেগকে আমরা ভি দ্বারা সূচিত করব। কি দ্বারা? ভি দ্বারা। আর মাইনাস অতিক্রান্ত সময়ের আদিবেগকে আমরা ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করব। আর অতিক্রান্ত সময় এটাকে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব। তাহলে আমার যে সমীকরণটি দাঁড়ায় সেটা কি দেখো তো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? তাহলে ত্বরণ যদি আমাকে কোনো সময় নির্ণয় করতে বলে প্রশ্নে যে ত্বরণ নির্ণয় করো, তখন কি সূত্র ব্যবহার করবা? যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, তোমরা উঠাই ফেলো এবং পাশাপাশি এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি ত্বরণের যে তোমার মাত্রা আছে, ঠিক আছে। এখান থেকে এ যেহেতু ভি মাইনাস ইউ, বেগের সাথে কি হবে? একটা সরণ ঘটবে বা দূরত্ব অতিক্রম হবে। তাহলে সেইখানে আমরা দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি দিতে পারি? এল, দৈর্ঘ্যের মাপ। আর টি হচ্ছে কি? বড় হাতের কি, এই তো। তাহলে টি এর এল বাই টি, তাহলে কি লেখা যায়? এল টি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এল টি ইনভার্স 2। এখন কথা হচ্ছে ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2 হয়েছে কেন? এটা তোমাদের পরবর্তী ক্লাস নিব একটা আমি, সেই ক্লাসে যত ধরনের মাত্রা সংবলিত সমস্যা আছে এবং কীভাবে এগুলো বের করতে হয় এগুলো সব সুন্দরভাবে আমি করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে সমত্বরণে চলতে থাকে, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে। কি বলছি? বস্তু যদি, এটা একটু নোট করো তোমরা, বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে সমত্বরণে, তাহলে বস্তু যদি স্থির অবস্থা থেকে কি বলছি ভাইয়া? সমত্বরণে, হ্যাঁ, বস্তু যদি স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে বা সমত্বরণে চলতে থাকে, হ্যাঁ, সমত্বরণে চলতে থাকে, সমত্বরণে চলতে থাকে, তাহলে আমার আরেকটা সমীকরণ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ভি সমান সমান এটি, ঠিক আছে। এটা একটু লিখে রাখো তোমরা পাশে, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা, এরপর ত্বরণের পরে আছে আমাদের মন্দন। মানে ত্বরণটা কি ছিল আমাদের? যে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধি পাবে, সেটা হবে ত্বরণ। আর মন্দনটা কি হবে? বিপরীত, যে সময়ের সাথে বেগ যদি কি হবে? হ্রাস পাবে, তাহলে সেটাকে বলা হবে কি? মন্দন। সূত্র আমাদের সেম থাকবে, মাত্রাও সেম, প্রকাশকও সেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি লিখতে পারি আমরা? মন্দনটা একটু লেখো তোমরা, নিজেরা দেখি, চেষ্টা করো তো, আমিও লিখে দিব, সমস্যা নেই। মন্দন, ঠিক আছে, মন্দনটা কি হবে? যে সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। একদম সুস্পষ্টভাবে, সরল পথে, কি বলছি? সরল পথে চলমান বস্তুর কি বলছি ভাইয়া? সময়ের সাথে বেগ হ্রাস হবে। কি হবে? বস্তুর সময়ের সাথে
বেগ হ্রাস পাবে। হ্যাঁ, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে, তাহলে সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। সেম মন্দনকে প্রকাশ করবে এর দ্বারা, সূত্র হবে a = v - u/t। ঠিক আছে, মাত্রাও একই। এখন আসি মন্দনের পরে যে আমাদের বিষয়টা আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, গ্যালিলিও, তোমরা চেনো গ্যালিলিওকে? দেখো তোমরা বইয়ের ভিতরে আছে, বিজ্ঞানী গ্যালিলিও এই 3টি সূত্র প্রদান করছে। সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। একটু লিখি আমরা, পরন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, পরন্ত বস্তুর 1 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে, দেখো যে বলছে কি, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আগে একটু লিখি আমরা, তারপর তোমাকে আমি বুঝাইতে আসি। স্থির অবস্থান থেকে, হ্যাঁ, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে কি বলছি ভাইয়া? স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা। তাহলে স্থির অবস্থান ও, এখানে ও লিখে দিই। ঠিক আছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায়, কি বলছিলাম? একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। তাহলে স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায়, কোনো বাধা থাকবে না, বিনা বাধায় পরন্ত বস্তু কি করবে? সমান সময়ে কি করবে ভাইয়া? সমান পথ অতিক্রম করবে। সমান পথ অতিক্রম করে। তাহলে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন তুমি এখানে একটা চিত্র যদি তোমাকে আমি এঁকে দেখাই, মনে করো এখানে এ, এখানে হচ্ছে বি। ঠিক আছে, এখান থেকে যে স্থির অবস্থান, এখানে তুমি একটা বল বা এক টুকরো পাথরই যাই রাখো না কেন, স্থির অবস্থান থাকবে এবং একই উচ্চতা। ঠিক আছে, উচ্চতা যেটুকু আছে একই, এখানে আরেকটা বল তুমি রাখতে পারো। উচ্চতা থেকে বিনা বাধায়, কোনো বাধা থাকতে পারবে না। ঠিক আছে, কোনো ধরনের বায়ুর বাধাও থাকতে পারবে না। তাহলে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়, ঠিক আছে, তোমার যতটুকু সময় হবে, ঠিক আছে, সমান সময় সমান পথ, মানে কি, এখানে তুমি এইচ ধরতে পারো উচ্চতা, তাহলে টি ইকুয়াল টু এইচ। ঠিক আছে, মানে কি, সমান সময়ে সমান পথ। ঠিক আছে, যতটুকু সময় ঠিক সেইটুকু সময়ে সমান পথই অতিক্রম করবে। তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্র আমাদের নাম। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা কি দেখো তো। এই 1 নম্বর সূত্র তো আমাদের শেষ, এখন 2 নম্বর সূত্র কি আছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কি বলছে ভাইয়া? স্থির অবস্থান থেকে বিনা বাধা, সেম কিন্তু এটাও স্থির অবস্থান বলছে। স্থির অবস্থান থেকে বিনা বাধা, একটু লিখি আমরা, তারপরে তোমাদের আমি বলতে আসি যে স্থির অবস্থান থেকে, এখানে ছিল কি একই উচ্চতা, আর এখানে বলছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায়, সেম কথাই, বিনা বাধায় পরন্ত বস্তু কি করবে? পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। ঠিক আছে, বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়, পরন্ত বস্তু কি করবে? নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কার সমানুপাতিক হবে? ওই সময়ের সমানুপাতিক। তাহলে সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র।
যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখানে একটা ছোট্ট করে লিখে দিই আমরা, অর্থাৎ কি লেখা যায় বলতো, ভি সমানুপাতিক টি। কারণ আমাকে এখানে বলে দিয়েছে কি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়, এই যে সময়, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে প্রাপ্ত বেগ এই সময়ের কি, এই যে সমানুপাতিক, ঠিক আছে, অর্থাৎ ভি সমানুপাতিক টি, ঠিক আছে। তাহলে এটুকু তোমরা সুন্দর মতন বুঝছো। এরপরে আমাদের তৃতীয় সূত্র আছে, তোমরা এটা উঠাও, তারপর আমি তোমাদের তৃতীয় সূত্র বুঝেই বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি আছে, তোমরা একটু বইয়ের দিকে তাকাও, তাহলে তোমরা বলতে পারবা যে তৃতীয় সূত্রে কি বলছে। হ্যাঁ, তৃতীয় সূত্রে কি বসে দেখো তো, আমি একটু দেখি, আমার কাছে তো নোট করা আছে। হ্যাঁ, তৃতীয় সূত্র, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এইচ অতিক্রম করে, কি দূরত্ব ভাইয়া, এইচ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো আমরা লিখি যে 3 নম্বরের স্থির অবস্থান থেকে, প্রত্যেকটাই কিন্তু স্থির অবস্থান আছে ভাইয়া, এটা মনে রাখবা। তো স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এটাও কিন্তু সেম, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এইচ অতিক্রম করবে, যে দূরত্ব, মানে দূরত্বকে কি দ্বারা, এইচ দ্বারা, তাহলে এইচ অতিক্রম করবে তা কি হবে ভাইয়া, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা, করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। এই আমার 3 নম্বর সূত্রটাই শেষ। তো এখানে আমরা একটা লিখতে পারি কোয়েশন আকারে, যে অর্থাৎ ভি সমানুপাতিক, এখানে কি বলছে তোমাদের, যে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এইচ, তাহলে আমার তো আর বেগ হবে না, এইচ হবে, ঠিক আছে। এইচ সমানুপাতিক কি হবে, যেহেতু বলছে সময়ের বর্গে, তাহলে টি এর স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ কি এইচ সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের 3 নম্বর সূত্র কমপ্লিট। এবার আসি আমাদের গতি সংক্রান্ত যত সমীকরণ আছে, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ সমীকরণ দিয়ে আমরা যত ধরনের সমস্যা আছে, ম্যাথ, সিকিউ, এমসিকিউগুলো সমস্যার সমাধান করতে পারবো, ঠিক আছে। তো এটা তোমাদের উঠানো হয়ে গেলে বইয়ের দিকে তাকাও এবং লেখো যে গতির সমীকরণ, ঠিক আছে, সুন্দর মতন সাজিয়ে লিখবা, যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তাহলে আমি লিখি যে গতির সমীকরণ, ঠিক আছে, গতির সমীকরণ। তোমাদের গতির সমীকরণে তোমাকে সিরিয়ালভাবে লিখবা, যে এক নম্বরে যে তোমাদের দেখাইছি ত্বরণ, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তোমাদের প্রত্যেকটার পরিচয় আমি পাশে লিখে দেব। তারপরে 2 নম্বরে যেটা আছে ভি সমান সমান ইউ প্লাস এটি। তারপরে 3 নম্বরে যেটা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তারপরে 4 নম্বরে যেটা আছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। 5 নম্বর যেটা ভি ইকুয়াল টু এস বাই টি। তারপরে 6 এস ইকুয়াল টু ভিটি। তারপরে 7 হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপরে 8 নম্বরে যেটা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তারপরে 9 নম্বরে রয়েছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 10 নম্বর আছে কি আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই 10টা সূত্রের ভিতরে তোমাদের
এইখান পর্যন্ত যে সূত্রগুলো আছে এগুলো একদম কমন, ঠিক আছে। এর পাশাপাশি এটা হচ্ছে তোমার একটু ব্যতিক্রমী। আর এখানে দেখো তোমরা যে ভি ইকুয়াল ডিউ প্লাস জিটি, মানে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের বেলায়, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ত্বরণ, এই দুইটা তোমরা একটু মনে রাখবা। আর এগুলো এই যেমন এখানে দেখো এইচ উচ্চতার ক্ষেত্রে, আর এটা হচ্ছে জি অভিকর্ষ ত্বরণ থাকলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রত্যেকটা সূত্র সম্বন্ধে আমরা সুন্দর মতন জানবো এবং স্পষ্ট ধারণা নেব, যাতে আমাদের ম্যাথমেটিক্যাল যত সমস্যা আছে এগুলো সমাধান করতে পারি। তো এগুলো তোমরা একবারে উঠিয়ে নাও সুন্দর মতন, ঠিক আছে। সিরিয়াল ওয়াইজ উঠাও, তারপরে আমি বলতে আসি। আচ্ছা, এরপরে পরিচয়গুলো আমি একটু লিখে দিই তোমাদের। যেমন ইউ, ইউ হচ্ছে আদিবেগ, ইউ আদিবেগ। তারপরে ভি, ভি হচ্ছে শেষ বেগ, ভি শেষ বেগ। এ ছোট হাতের এ ত্বরণ, প্রত্যেকটার নাম কিন্তু আমি লিখে দিচ্ছি। তারপরে ছোট হাতের টি, টি হচ্ছে সময়। তারপর এস, এস হচ্ছে সরণ বা ডিস্টেন্স, যেটা মনে করো তোমরা যেটা দেওয়া থাকবে বইতে ওইটা সূত্রে, ঠিক আছে। তারপরে এইচ, এইচ, এইচ হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা মানে উপর থেকে নিচ এরকম যে বিষয়গুলো হয়, মনে করো এই অবস্থানের বি অবস্থানে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইচ। আর কি বাকি আছে ভাইয়া? এস ভি সবই তো হয়েছে নাকি? ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের পরিচয়। এই পরিচয়গুলো তোমরা একটু উঠিয়ে নাও সুন্দরভাবে। আচ্ছা, এরপর গতি সমীকরণের পরে যে বিষয়টি আছে, কিছু অতিরিক্ত সূত্র আছে তোমাদের। অতিরিক্ত সূত্রগুলো আমি লিখেই দেব, ঠিক আছে। তাহলে আর আমাদের পরবর্তীতে ম্যাথ সলভ করতে গেলে আর সমস্যা হবে না আশা করি। তো গতি সমীকরণ উঠানো হয়ে গেলে পরবর্তীতে লিখো যে কিছু অতিরিক্ত সমীকরণ, ঠিক আছে, যেগুলো আমরা এই গতি অধ্যায়ে ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে গতি সমীকরণ যদি হয়ে যায় পরবর্তীতে লেখো কিছু অতিরিক্ত সূত্র। হ্যাঁ, অতিরিক্ত সূত্র এগুলো আমাদের বিভিন্ন ছোট ছোট সমস্যা সমাধানের দরকার হবে। তো 1 নম্বরে লেখো যে উত্থানকাল। উত্থানকাল, উত্থানকালের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে টি সমান সমান ইউ বাই জি, ঠিক আছে। তারপর আছে পতনকাল। পতনকাল, এটা যদি তোমার উত্থানকাল টি ওয়ান ধরো তুমি, পতনকাল, পতনকালে কি ধরতে পারবা? টি টু, টি টু সমান সমান কি লিখতে পারবা? ইউ বাই জি, ঠিক আছে। মানে এটা হচ্ছে সময় উত্থানকাল, আর একটা হচ্ছে পতনকাল। আচ্ছা, এরপর আছে যে সর্বাধিক উচ্চতায় বেগ, এটা একটু জানতে হবে তোমাদের। সর্বাধিক, সর্বাধিক, সর্বাধিক উচ্চতায় বেগ, উচ্চতায় বেগ ভি বার সমান সমান জিরো, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, যে ভি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার পতন বেগ, পতন বেগ এটাকে তোমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারবা, এটা লিখে রাখো। আচ্ছা, এরপরে গড় বেগের একটা সমীকরণ লিখবা। গড় বেগ, গড় বেগ হচ্ছে ভি ইকুয়াল টু মোট দূরত্ব, মোট দূরত্ব আর নিচে হচ্ছে মোট সময়। এটা হচ্ছে তোমার গড় বেগ নির্ণয়ের সমীকরণ, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে বিচরণ কাল। বিচরণ, বিচরণ কাল। আচ্ছা, বিচরণ কাল কি? বড় হাতের টি ইকুয়াল টু ছোট হাতের টি ওয়ান প্লাস টি টু, ঠিক আছে। আবার এইভাবে লিখতে পারো যে টি ইকুয়াল টু টু ইউ বাই জি, তাহলে এইভাবে লিখতে পারবা তুমি, এটাও লিখতে পারবা। তাহলে এই গেল আমাদের কিছু অতিরিক্ত সূত্রাবলী, ঠিক আছে। তো এ পর্যন্ত তোমরা যদি সবাই একদম ক্লিয়ারভাবে বুঝে থাকো, তাহলে পরবর্তী ক্লাস আমাদের যে 3 নম্বর ক্লাসটি আছে, ওই 3 নম্বর ক্লাসে তোমরা পরবর্তী যত ধরনের সমস্যা আছে আমাদের সিকিউ সলভ, ঠিক আছে, এগুলো করবো। তো আজকে এই ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ঠিক আছে, ওকে।